ঠিক করছে। আর লাবিব বলে ওঠে, কিরে রাফি তুই এখানে? হ্যাঁ কেন, কোনো সমস্যা? লাবিব ঋতুকে বলে, তুমি না বললে ও তোমার বাবা মায়ের সাথে গিয়েছে? আমি বললাম হ্যাঁ, কিন্তু আর যায়নি তো। সি সি সি, শেষে ঋতু তুমি এসব কাজ করলে? ঋতু বলে, এই তুই চুপ থাক ছোট লোকের বাচ্চা, আমি কি করি সেটা আমার ব্যাপার, আর তুই কিছুই দেখিসনি, এখন যা এখান থেকে। আমি বললাম, বললেই হলো তুমি এসব অপকর্মে থাকবে আর আমি চুপ করে থাকবো? তা হয় নাকি? আমি মামা মামির কাছে সবকিছু বলে দিব। লাবিব বলে, তুই কি বলবি শুনি? তুই যদি তোর মুখ খুলিস তবে তোর কি যে আমি করব। আমি বললাম, কি করবি তুই? লাবিব বলল, তা সময় হলেই দেখতে পারবি। তারপর হঠাৎ করে মামা মামির গলার আওয়াজ শুনতে পেলাম। তারপর যেন ঋতুর আর লাবিবের চিন্তা আরো বেড়ে গেল। ঋতু বলে, এই বাবা মা মনে হয় চলে এসেছে, এখন কি করব? লাবিব বলে, কি বলো এসব? ঋতু বলে, হ্যাঁ তাই মনে হচ্ছে, এখন কি হবে? আমি বললাম, এবার আমি সবকিছু মামাকে বলে দিব, দেখি কি করো আমারে। ঋতু বলে, তুই কিছু বলবি না? বললে আমি বললে তোমার আর লাবিবের মামা খারাপ হাল করবে, তাই না? আর তাই আমি বলবো, তুমি কেন বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি, আর এই লাবিব শুধু তোমাকে ব্যবহার করবে। ঋতু বলে, তোর থেকে কেউ এত লেকচার শুনতে চাইনি, তুই যদি কিছু বলিস তবে তোর খুব খারাপ অবস্থা হবে, বলে দিলাম। আমি বললাম, দেখি কি হয়। ঋতু বলে, তবে থাম, দেখ তোর কত সাহস, আমি দেখাই। এই বলে লাবিব রুমের বাইরে গেল তাড়াতাড়ি, আর দরজাটা সাথে সাথে ঋতু আটকে দিল। তারপর ঋতু নিজের জামা নিজেই ছিঁড়তে শুরু করলো, যা দেখে আমি পুরাই অবাক হয়ে আমি বললাম ঋতু তুমি এসব কি করছো? ঋতু বলল, কেন, তোর খুব সাহস না? এবার দেখ কি করি। তারপর ঋতু আরো চিৎকার করা শুরু করলো। ঋতু বলল, বাঁচাও বাঁচাও, রাফি আমার সব শেষ করলো। আর এদিকে লাবিব দরজাটা খালি জোরে জোরে ধাক্কা দিচ্ছে। তারপর হঠাৎ দরজাটা ভেঙে ফেললো। তারপর দেখি মামা মামির সাথে 2-3 জন কাজের লোক, আর তার সাথে লাবিবও। তারপর ঋতু দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরলো আর কান্না করা শুরু করতে লাগলো। মামা বলে, মা তোর কি হয়েছে? ঋতু কান্না করছে শুধু। মামা বলে, মা বল তোর কি হয়েছে? ঋতু বলছে, বাবা তোমরা যখন চলে গেলে তারপর আমি রুমে ছিলাম, হঠাৎ রাফি আমার রুমে আসে আর আমায় বলে যে আজ ও নাকি আমার সাথে থাকবে, কিন্তু আমি এসবে না করি। পরে ও আমাকে ওসব করার জন্য এক প্রকার জোর করা শুরু করলো আমাকে। তারপর আমি কোন রকম বাঁচার জন্য লাবিবকে ফোন দেই, কারণ তোমরা বাসায় ছিলে না, আর রাফির আচরণ আমার কাছে ভালো লাগছিল না। কিন্তু আবার ও হঠাৎ আমার রুমের দরজাটা বন্ধ করে দেয়, আমার কাছে আসতে থাকে, এক সময় আমার বিছানায় ফেলে দিয়ে ওসব করার চেষ্টা করতে থাকে, আর বলে তার সাথে ওসব না করলে নাকি মেরে ফেলবে। লাবিব আর তোমরা যদি ঠিক সময় না আসতে তাহলে যে আমার কি হতো। ঋতুর এইসব কথাগুলো শুনে তো আমি পুরো আকাশ থেকে পড়লাম। আমার যেন মাথা ঘোরাতে লাগলো, কি করব বুঝতে পারছি না। তারপর আমি যেই না কিছু বলতে যাব তখন মামা আমাকে কষে চোর বসিয়ে দিল। ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় মারলো। পরে বলল, কুলাঙ্গার, শেষে তাহলে তুই আমার মেয়ের সর্বনাশ করতে এই বাড়িতে এসেছিলি? লাবিব বলল, ভাগ্যিস আঙ্কেল, ঋতু আমাকে ঠিক সময় ফোন করছিল, আমি না আসলে তো আজ ঋতু কিছু একটা করেই ফেলতো। পরে মামি বলল, রাফি তাহলে তুই এত নিচে নামতে পারলি? তোর নিজের বোনকে তুই এই চোখে দেখলি? আমি বলছিলাম মামি, তখনই মামা বলে, চুপ, একবারে চুপ, তোর বাবা মাকে এখনই ফোন দিচ্ছি, সাথে পুলিশকেও, তোর নামে আমি মামলা করব। তোর কত বড় কলিজা যে তুই আমার মেয়ের দিকে তাকাস, তার স্বাদ আমি আজ বের করব। এই বলে মামা আমার বাবা মা আর পুলিশকে ফোন দিল। আর আমি এত সময় ধরে তাদের কাণ্ড নীরবতার সাথে দেখছিলাম, বুঝতে পারছিলাম না, আবার ভাবতাছি যে কি করব। 30 মিনিট পর আমার বাবা মার সাথে শফিক চাচাও আসলো। শফিক চাচা এসেই, কিরে রাফি, তোর বাবা মাকে দেখলাম হন্তদন্ত হয়ে কোথায় যেন যাচ্ছে, বলল তোর জন্য কি হয়েছে? মামা বলে, এই যে তোরা এলি, তোর ছেলের এবার কি করি বল, জানিস কি করছে? বাবা বলে, কেন ভাইজান কি করছে? মামা বলল, তোমাদের সাথে আর ভাইজানের সম্পর্ক নেই, তোমার ছেলে আমার মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আরো কত কিছু, তোমরা সম্পর্ক রাখার অবস্থা রাখছো। মা বলল, তুই এসব কি বলছিস ভাইয়া, আমার ছেলে কখনো অমন না। মামা রেগে গিয়ে বলল, একদম চুপ। মামা বলল, একদম চুপ, কথা বলবি না, আমার কাছে আমার মেয়ে আগে, তারপর বোন, বুঝছিস? আমি তোর ছেলেকে পুলিশে দিব, তার নামে মামলা দিব। এই কথা শোনার সাথে সাথে শফিক চাচা আমার কাঁধ থেকে হাতটা নামালো আর কেন জানি দূরে চলে গেল। তারপর বাবা মাথা নিচু করে থাকলো। মা আমাকে এসে ইচ্ছা মতো থাপ্পড় মারা শুরু করলো। মা এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছিলাম বল? তুই আজ আমার মান সম্মান শেষ করলি, আমি তোকে পেটে ধরছিলাম, তুই শেষে আমাকে আমার নিজের ভাইয়ের কাছে ছোট করলি। আমি এত কিছুর পর বাকরুদ্ধ হয়ে গেছিলাম, সত্যি বলার কিছু ছিল না, শুধুই তাকিয়ে দেখছিলাম। তারপর শফিক চাচা বলে উঠলো, তাহলে আমি যাই, আমার অনেক কাজ আছে, আসি তাহলে। তারপরই পুলিশ আসলো আর মামা আমার নামে মামলা করলো। অথচ একবারের জন্য আমার বাবা মা কিছু বললো না, এমনকি শফিক চাচাও না। তারপর পুলিশ বলল, আপনি কি তাহলে তার নামে মামলা দিচ্ছেন? মামা বলল, হ্যাঁ, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই আদালতে। পুলিশ বলল, আচ্ছা, আমরা তাহলে আসামিকে নিয়ে গেলাম। তারপর সবার সামনে পুলিশ নিয়ে গেল আমাকে।
আমাকে, আর তা মহা আনন্দের সাথে উদযাপন করছিল ঋতু আর লাবিব, আর তা সবাই দেখছিল। তার 12 দিন পর আমাকে আদালতে নিয়ে যাওয়া হলো, আর এই 12 দিন আমাকে কেউ দেখতে আসেনি। কি খেলাম কি পড়লাম তার কোনো কারো চিন্তাই নেই। অবশেষে আদালত আমাকে 8 বছরের কারাগারের শাস্তি দেওয়া হলো। সেই দিনের সত্য কথা কাউকে বলিনি, যদি বলতাম তবে ঋতু সবার কাছে ছোট হতো, কারণ তাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আদালতের রায়ের পর আমাকে যখন জেলে নিয়ে যাওয়া হবে, তখন আমি শফিক চাচাকে বারবার বলছিলাম যাতে আমি কিছু করিনি, আমি এসব কিছু করিনি। আমি এ কথা আমার বাবা মা ভাইকেও বলছিলাম, কিন্তু কেউ শুনেনি। শেষ সময়ে বাবা শুধু একটা কথাই বলছিল, আজ থেকে তুই আমার কেউ না, তুই মারা গেছিস, আমি তোর বাবা না। আমি কিছু বলার আগেই পুলিশ আমাকে নিয়ে গেল। তারপর এভাবেই দেখতে দেখতে 8 বছর চলে গেল। এসবই গাছের নিচে বসে ভাবছিলাম, ঋতু লাবিবকে আমার চেয়ে আপন, যে তুই আমাকে এত বড় শাস্তি দিলি। আমি তো তোর ভালোই চেয়েছিলাম, তোকে ভীষণ ভালোবাসছিলাম। হঠাৎ গায়ে পানি মনে হয় পড়লো, দেখি আকাশ একবারে কালো হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। এখনই মনে হয় তুমুল বৃষ্টি শুরু হবে। কোথায় যাব আমি? আমার যাবার কোনো জায়গা নেই। না, আবার নতুন করে জীবনটা শুরু করব। কেউ না জানলেও উপরের একজন তো সবকিছুই জানে। 8 বছর কারাগারে কাজ করে সেখান থেকে 50,000 টাকা পেয়েছি। জানি না কোথায় যাব, কি করব, শুধু এতটুকুই জানি এখান থেকে অনেক দূরে যাব, যেখানে কেউ আমাকে চিনবে না। আর কোনোদিন শফিক চাচার থেকে যদি বাবা মা জানতে পারে যে আমি এখানে এসেছিলাম, তবে আমি চাই না তারা জানুক আমি এখানে এসেছিলাম। কারণ যারা নিজের সন্তানকে 8 বছর আগে মৃত হিসাবে জানে, একবারও যারা 8 বছর দেখা করতে আসেনি জেলে, আমি চাইও না তারা আর কোনোদিন আমাকে দেখুক। তারপর হাঁটতে লাগলাম রেল স্টেশনের দিকে। 15 মিনিট পর ট্রেন আসলো। তারপর ট্রেনে উঠে বসলাম। তারপর অপেক্ষায় আছি কখন ট্রেন ছাড়বে। 10 মিনিট পর অবশেষে ট্রেন ছাড়লো, আর যেতে লাগলাম এক অজানা গন্তব্যে। জানি না কোথায় যাব, কোথায় থাকবো, জানি না কি করব। আজও এক অজানা প্রশ্ন আমায় কাঁদায়, কাউকে কি ভালোবাসা ভুল? তবে কেন? আমি সবার কাছে অপরাধী। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে আমায়। কেউ নেই আমার এই পৃথিবীতে, আবার নতুন করে সবকিছু শুরু। বাবা মা সহ পুরো পৃথিবীর কাছে আমি অপরাধী। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ঝাঁকুনি খেয়ে হুঁশ ফিরলো। অবশেষে ট্রেন ছাড়লো, আর আমার যাওয়ার পথ শুরু হলো। একটু একটু করে সব রাস্তা দূরে চলে যাচ্ছে, আর আমিও ধীরে ধীরে নতুন কোথাও যাচ্ছি। জানালার এক পাশে বসে আছি আর দেখছি সবকিছু চলে যাওয়ার দৃশ্য। তখনই একটা মেয়ে আমাকে ডাকে, দেখতে অনেক সুন্দর, আর তার সাথে কোমল কণ্ঠ, লাল রঙের সোনালী বার যুক্ত 3 পিস পরে আছে, চোখে গাঢ় করে কাজল দেওয়া। সে আমাকে বলতে থাকলো, এই যে আপনি আমার সিটে বসছেন কেন? আমি বললাম, আপনার সিট মানে? মেয়েটা বললো, আরে অদ্ভুত লোক দেখি, এই পুরো কেবিনটাই আমার, আর আপনি বলছেন এটা কার সিট? আমি বললাম, কিন্তু এখানে তো আমি বসেছি। মেয়েটা বললো, আরে আপনি কি উঠবেন নাকি আমি লোক ডাকবো? আমি ভাবতে লাগলাম আসলে এখন তাহলে আমি কি করব। ঠিক তখন একজন লোক আসে আর বলে, এখানে কি সমস্যা? মেয়েটা বলল, জি আপনি কে? লোকটা বলল, আমি এই ট্রেনের লোক। কেন, কি হয়েছে? মেয়েটা বলল, ও যাক, আপনি এসেছেন। দেখুন, আমি পুরো কেবিনটা নিজের নামে বুক করেছি, আর সে আমার কেবিনের সিটে বসে আছে। লোকটা আমায় বলল, তা ভাই আপনার টিকিট আছে? আমি বললাম, না তো ভাই নেই। লোকটা বলল, তাহলে উঠলেন যে ট্রেনে? আমি বললাম, আসলে ভাই অনেক তাড়াহুড়া করে উঠছিলাম। লোকটা বলল, তা টিকিট ছাড়া তো ট্রেনে ওঠা যাবে না। আমি বললাম, আসলে ভাই ভুল হয়েছে, বুঝতে পারিনি। মেয়েটা বলল, তাহলেই দেখুন কোন ধরনের পাগল যে আসে এখানে, এই জন্যই ট্রেনে আসতে চাইনি। কেন যে ফ্লাইটের টিকিট আগে কাটলাম না। লোকটা বলল, আপনি শান্ত হন প্লিজ ম্যাম, আমি দেখছি বিষয়টা। লোকটা আমাকে বলল, এই যে আপনি উঠুন, ওনার কেবিন থেকে বের হন, আর আমার সাথে এদিকে একটু আসুন। আমিও তার কথা মতো গেলাম একটু দূরে। তারপর লোকটা বলল, এই যে টিকিট ছাড়া তো ট্রেনে উঠছেন, তা এখন 1000 টাকা দেন। আমি বললাম, কেন ভাই? লোকটা বলল, আরে টিকিট ছাড়া উঠছেন আর টাকা দেবেন না, নাকি ট্রেন থেকে নামাবো? তাও তো পারবো না, দেন টাকা দেন এখন। আমি বললাম, ভাই একটু টাকা কম রাখলে হয় না? লোকটা বলল, এমনিতে অন্যর কেবিনে গিয়ে বসেছেন, আবার কমও চান, তাড়াতাড়ি টাকা দেন। তারপর আর কি টাকা দিলাম, আর সে চলে যাচ্ছিল। তখন আমি বললাম, ভাই সিট কোন দিকে? লোকটা বলল, কিসের সিট? আমি বললাম, কেন, বসার সিট? লোকটা বলল, তা টিকিট কেটেছেন? আমি বললাম, না তো। তাহলে সিট কোথায় পাবেন? আমি বললাম, কেন ভাই, টাকা যে নিলেন? লোকটা বলল, তা ট্রেন কি ফ্রিতে চড়বে? আমি বললাম, তা ভাই তাহলে কোথায় বসবো?
লোকটা বলল তা তো আমি জানি না, বলেই চলে গেল। কিছু বলার নেই, পুরো ট্রেনের সিট ভর্তি, আবার অনেকে শুধু বসার জন্য পুরো কেবিনটাই বুক করছে। আর এদিকে আমার কাছে বেশি টাকাও নেই। তারপর আমি ট্রেনের এক কোনায় মেঝেতে বসে পড়লাম, বসে আছি আর ট্রেন চলছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, তবু মনে হচ্ছে না তাদের কাছে যেতে, কারণ তারা চায় না আমাকে। কখন যে উদ্দেশ্যহীন ভাবে পৌঁছাবো তাও জানি না। তারপর দেখতে দেখতে চোখ লেগে আসলো, অনেক ক্লান্তির মাঝে শেষে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও জানি না। তারপর কারোটাকে ঘুম ভাঙলো, তারপর চোখ খুলে দেখি সেই মেয়েটি আমাকে ডাকছে। তারপর সে বলল, আপনি এখানে এইভাবে মেঝেতে ঘুমাচ্ছেন কেন? আপনি কি অসুস্থ? আমি বললাম, না আমি ঠিক আছি।